শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে খুব ন্যায্য। মেধার ভিত্তিতে তারা মূল্যায়ন চায়। একজন মেধাবী মানুষ রাষ্ট্রে তার মেধার মূল্যায়ন হবে, এটা তার অধিকার। আপনি সেটার থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না। তারপর হচ্ছে স্বাধীনতার 53 বছর পর আপনি যদি এই মেধাবীদের মূল্যায়ন না করেন, সংবিধানের ওই অংশটার কথা বলেন যেটা স্পষ্টভাবে আছে যে অনগ্রসর একটা শ্রেণীকে আপনি বিশেষ সুবিধা দেবেন সাময়িক সময়ের জন্য, সেইটাকে যদি বিবেচনা করতে যান এবং সেটাকে যদি মুক্তিযোদ্ধাদের মধ্যে নিয়ে আসেন, তার দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ নাতনিদের প্রতি নিয়ে আসেন, তাহলে তো পুরা দেশটা এবং জাতিটাই অনগ্রসর হয়ে যাবে। রাইট? মানে আপনি একটা ছোট্ট অংশকে অগ্রসর করতে গিয়ে হোল নেশনটাকে অনগ্রসর করে ফেলছেন। আপনি সম্মান পেয়েছেন মুক্তিযোদ্ধা, আপনার কৃতকর্মের জন্য মুক্তিযোদ্ধাদের আপনি বলতে চান পৃথিবীর কোন কৃতকর্মের জন্য তার তৃতীয় পুরুষ পর্যন্ত সম্মান পায় আর বিশেষ সুবিধা পায়? মুক্তিযোদ্ধাদের আমি বলি, মুক্তিযোদ্ধাদের জন্য কোঠাটা রাখা হয়েছিল, ন্যায্য ছিল। আমি বলছি আচ্ছা, তার সন্তানদের পর্যন্ত আপনি যতটুকু রেখেছেন। শহীদদের চেয়ে বড় স্যাক্রিফাইস কেউ আছে? যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 30 লাখ, তাদের কোন জায়গায় মূল্যায়ন করছেন, কোন কোঠায় রেখেছেন? রাখছেন? শেখ রবিউল আলম, আমরা এবার একটু দেশের দিকে চোখ ফেরাতে চাই। আপনি জানেন যে কোটা আন্দোলন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা কর্মসূচি পালন করছেন, বাংলা ব্লকেজ নাম দিয়ে যারা সড়ক মহাসড়ক অবরোধ করছেন। বিষয়টি আদালতে বিচারাধীন আছে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে শিক্ষার্থীদের যে দাবি এটি তাদেরই সিদ্ধান্ত, তারা পরিপত্র জারি করেছে। কিন্তু এখন যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তো সেখান থেকে এই সিদ্ধান্ত আসতে হবে। আপনি কি সমাধানের কোনো পথ দেখেন কিনা, বা এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা? রাজনীতি থাকলে সরকারের আছে এবং স্বার্থ থাকলে সরকারের আছে। সরকারি পরিপত্র জারি করেছিল। আচ্ছা, তাহলে এটা পরিপত্র জারি করা তো ওই সময় একটা সংস্কার আন্দোলনের প্রতি মেনে নেওয়া, রাইট? তো সরকার সেখান থেকে আবার বেরিয়ে আসতে কেন চাইছে? নিশ্চয়ই সে তার অন্য স্বার্থ বিবেচনা করছে, এবং সেই স্বার্থটা হচ্ছে আপনার জাতীয় স্বার্থের পরিপন্থী। কারণ শিক্ষার্থীরা যে আন্দোলনটা করছে খুব ন্যায্য, এবং ধরেন এটা কি বলবো, আপনার যৌক্তিক। মেধার ভিত্তিতে তারা মূল্যায়ন চায়। একজন মেধাবী মানুষ রাষ্ট্রে তার মেধার মূল্যায়ন হবে, এটা তার অধিকার। আপনি সেটার থেকে তাকে বঞ্চিত করতে পারবেন না, পারা উচিত না। তারপর হচ্ছে স্বাধীনতার 53 বছর পর আপনি যদি এই মেধাবীদের মূল্যায়ন না করেন, সংবিধানের ওই অংশটার কথা বলেন যেটা স্পষ্টভাবে আছে যে অনগ্রসর একটা শ্রেণীকে আপনি বিশেষ সুবিধা দেবেন সাময়িক সময়ের জন্য, সেইটাকে যদি বিবেচনা করতে যান এবং সেটাকে যদি মুক্তিযোদ্ধাদের মধ্যে নিয়ে আসেন, তার দ্বিতীয় প্রজন্ম অর্থাৎ নাতনিদের প্রতি নিয়ে আসেন, তাহলে তো পুরা দেশটা এবং জাতিটাই অনগ্রসর হয়ে যাবে। রাইট? মানে আপনি একটা ছোট্ট অংশকে অগ্রসর করতে গিয়ে হোল নেশনটাকে অনগ্রসর করে ফেলছেন। কোঠাটা আপনি দেখেন 56% শুধু বিসিএসে, এটার কথা বলা হচ্ছে। আপনি যদি নন গেজেটেড বলেন, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কিন্তু 61% কোঠা। আবার যদি তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে যান 70% কোঠা। আপনি যদি রেলওয়ে চাকরিতে যান 82% কোঠা। আপনি যদি সরকারি প্রাথমিক শিক্ষার নিয়োগ চাকরিতে যান 96% কোঠা। ধাপে ধাপে এটা করা হয়েছে। কেন করা হয়েছে? নিশ্চয়ই মেধাবীদের তার মূল্যায়ন করা উচিত। এটা কিন্তু বৈষম্য। আর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। প্রাথমিক শিক্ষায় নারীদের একটি বিষয় আপনি যে কোঠা, তো আপনি তো মেধার ভিত্তিতে পাচ্ছেন। খুলে বলেন এই কোটার মধ্যে কারা আছে? যারা আছে 96%, আপনার 96% সংরক্ষণ করছেন, বাকি 4%-এর জন্য অন্যরা লড়াই করছে। আমি সেটা বলছি। আপনি এখন যেভাবেই কোঠা দেখেন না কেন, পৃথিবীতে কোথাও এইভাবে কোঠা নেই, ধাপে ধাপে। আমি সেই জায়গায় বলছি। এখন ধরেন আমরা তো সাম্যের জন্য যুদ্ধ করেছে মুক্তিযোদ্ধারা, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তারা ভাতার জন্য, কোঠার জন্য তার যুদ্ধ করেনি। এখন যারা লড়াইটা করছে তারা কিছুর জন্য, সাম্যের জন্য করছে, ন্যায্যতার জন্য করছে। তো এটাও তার একটা মুক্তিযুদ্ধ, শিক্ষার্থীরা যেটা করছে যুদ্ধ নয়। কিন্তু পৃথিবীর সব দেশেই মুক্তি সংগ্রামীদের বিশেষ সম্মাননা জানায়। আমি আপনাকে জাহিদ ভাই বলছি, সম্মান দেওয়ার অনেক ক্ষেত্র আছে, চাকরিতেও আছে। না না, আমি আপনাকে বলি, আপনি সম্মান পেয়েছেন মুক্তিযোদ্ধা, আপনার কৃতকর্মের জন্য মুক্তিযোদ্ধাদের আপনি বলতে চান পৃথিবীর কোন কৃতকর্মের জন্য তার তৃতীয় পুরুষ পর্যন্ত সম্মান পায় আর বিশেষ সুবিধা পায়? মুক্তিযোদ্ধাদের আমি বলি, মুক্তিযোদ্ধাদের জন্য কোঠাটা রাখা হয়েছিল, ন্যায্য ছিল। আমি বলছি আচ্ছা, তার সন্তানদের পর্যন্ত আপনি যতটুকু রেখেছেন। আপনি জানেন যে কিউবাতে বিশেষ করে সেনাবাহিনীতে শতভাগ কোটা কিন্তু সেখানে বিপ্লবীদের জন্য। সেখানে কিউবার কমিউনিজমের সাথে আপনি বাংলা গণবন্ধনী বাংলাদেশের মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো মুক্তি সংগ্রামীদের
বংশধরদের কেউ যদি চাকরি দেয় তাকে তো কর রেয়াত দেওয়া হয়। না না, চাকরি পেলে কর রেয়াত দেওয়া হয়, চাকরিটা দেওয়া হয় না। আমি বলি, আমি জানি ওটা। ধরেন আপনি উদ্যোক্তা হিসেবে তাকে চাকরি দিলেন, না, তাকে আপনি যদি একটা চাকরি ছাড় সে দিলেন। পায়, কর রেয়াত দেওয়া, আপনি তো ভাতা দিচ্ছেন, আরো কিছু দেন না। আপনি কেন মেধাবীদের বঞ্চিত করতে চাচ্ছেন? শোনেন, মুক্তিযোদ্ধার শহীদদের চেয়ে বড় স্যাক্রিফাইস কেউ আছে? যারা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে 30 লাখ, তাদের কোন জায়গায় মূল্যায়ন করেছেন? কোন কোঠায় রেখেছেন? রাখছেন? রাখেননি। আপনি 2,79,000 মুক্তিযোদ্ধার লিস্ট করেছেন, এই বিতর্কিত লিস্ট, সেটাও আছে। রাজনৈতিক বিবেচনা করেছেন, তাও আছে। টাকা পয়সা দিয়ে জামুকা অনেককে লিস্টের অন্তর্ভুক্ত করছে, এই অভিযোগও আছে। 50 বছর বয়স হয় নাই, তারা মুক্তিযোদ্ধা হয়েছে হাজার হাজার, সেটাও আছে। 62,000-এর বিরুদ্ধে অভিযোগ আছে। এরকম একটা লিস্ট করে আপনি মেধার 30% তাদেরকে তৃতীয় প্রজন্ম এনে দিবেন, সেটা ন্যায্য হলো? আর সেই ন্যায্যতা কি মুক্তিযুদ্ধের অর্জন? মুক্তিযোদ্ধা কি এই কোঠার জন্য আর এই ন্যায্যতার জন্য যে লড়াই করেছে? হ্যাঁ, আমি আপনাকে বলছি যে অনগ্রসর একটা শ্রেণীর কথা সংবিধানে যেভাবে আছে, সেইটার আলোকে যদি আপনি কিছু কোটা সংরক্ষণ করেন, ঠিক আছে। কোটা সংস্কার আন্দোলন তো যৌক্তিক হওয়া সংস্কার উচিত। ছিল জাহিদ ভাই, বাতিল ছিল না আন্দোলন। কেন আপনারা বাতিল করেছিলেন? আমার প্রশ্ন তো সেখানে। 2018-তে যখন শিক্ষার্থীরা আন্দোলনটা করে, তারা চাইল কোটা সংস্কার, আপনি করে দিলেন কোটা বাতিল। আপনি করলেন কেন? আপনার কোন স্বার্থ? আবার এইবার ক্ষমতায় আসার পর, শপথ নেওয়ার পর আবার মনে হলো যে না, সেইটার থেকে আপনার ফিরে আসতে হবে। এটা একটা চাতুরতা, এটা মেধার সাথে প্রতারণা। রাষ্ট্রতা করতে পারে না, আমি সেই জায়গায় বলছি। আর আপনি মুক্তিযোদ্ধার কথা, এখনো অনেক কথা আসলো। বাংলাদেশে মুক্তিযোদ্ধা নাকি মুষ্টিমে কয়েকজন রাজাকার ছাড়া? কালকে আমি সিনিয়র অ্যাডভোকেট পান্না সাহেবের একটা বক্তব্য শুনছিলাম। প্রধানমন্ত্রীর মাও মুক্তিযোদ্ধা, কারণ তিনি হাউস অ্যারেস্ট ছিলেন, রাইট? আচ্ছা, বেগম খালেদা জিয়া হাউস অ্যারেস্ট ছিলেন, মুক্তিযোদ্ধা। এরকম অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যারা ইন্ডিয়াতে চলে গেছিল। 1 কোটি মানুষ, 5.5 কোটির উপরে মানুষ বাংলাদেশে এই পাক বাহিনীর অত্যাচার নির্যাতন সহ্য করেছে, সরাসরি যুদ্ধ করেছে, প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছে। মুষ্টিমে কয়েকজন রাজাকার ছাড়া সবাই তো মুক্তিযোদ্ধা। আপনি কেন 2,79,000 মুক্তিযোদ্ধার লিস্ট করে তাদের মধ্যে 30% দিচ্ছেন? আমি শেষ করে দেবো প্লিজ, আপনি নির্দয় হবেন না এরকম। আপনি রাজাকারদের লিস্ট করার উদ্যোগ নিয়েছিলেন, এই আওয়ামী লীগ সরকার নিয়েছিল। 10,000 লিস্ট করেছেন, 8,000 আওয়ামী লীগ করে রাজাকার। যে 10,000-এর লিস্ট করছেন, 8,000 পাওয়া গেছে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তাহলে এখন তো রাজাকারদের দলই হয়ে গেছে আওয়ামী লীগ, সেভাবে বলবেন? পরে ওই লিস্ট বাতিল করেছেন না? বাতিল করে দিতে হয়েছে। অর্থাৎ আপনি মুক্তিযোদ্ধা নিয়েও ডিবেট করছেন, মুক্তিযোদ্ধার তালিকাটাও স্বচ্ছ না। তারপর তার তৃতীয় প্রজন্ম, সেখানে এসে এই আধুনিক যে যুগ, আমি আপনাকে বলি, এই যে প্রতিযোগিতাপূর্ণ যুগ, এখনকার মেধার কোনো বিকল্প নেই। রাষ্ট্র বিনির্মাণে মেধা দরকার। আপনি এর কোঠার মাধ্যমে অযোগ্য লোকদের বা কম মেধাবী লোকদের যখন চাকরিতে দেবেন, এই যে দুর্নীতি বলেন, এই যে প্রশ্ন ফাঁস বলেন, এই যে ধরেন যে সমস্ত নাম আর বলতে চাই না, এই যে দুর্নীতি তো স্বর্গরাজ্য হয়ে গেছে বাংলাদেশ, সেগুলি কি মেধাহীনতার একটা কারণ না? নিশ্চয়ই কারণ। এই জায়গা আপনাকে মনোযোগী হতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। শেখ রবিউল আলম, রবিউল ভাই, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আন্দোলন করছেন, সরকার তাদের ভালো করতে চায়, প্রত্যয় সর্বজনীন প্রত্যয় স্কিমে তাদের আওতা আনা হচ্ছে, সেখানে আর্থিক সুবিধা বাড়ানোর কথা বলা হয়। এই ভালোটা তারা নিতে চাচ্ছে না, বা ক্লাস বন্ধ করে যে লাগাতার কর্মসূচি দিচ্ছেন, এটারও শেষ কোথায়? ধন্যবাদ আপনাকে। আমি এই বিষয়ে বেশি বলবো না, শুধু এইটুকু বলবো, আপনি যাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে চাচ্ছেন সার্ভিসের পরে, তারাই নিরাপদ বোধ করছে না। তার মানে হচ্ছে কি, তাদেরই অসন্তোষ। তারা একটা কল্যাণকর অবসর জীবন চায়, একটা আর্থিক সচ্ছল অবসর জীবন চায়, নিরাপত্তা, আর্থিক নিরাপত্তার অবসর জীবন চায়, তাই না? তো আপনার কর্মসূচির মধ্যে বা আপনার সেই প্রত্যয়ে যে প্রকল্প, তার মধ্যে যদি সেটা থাকতো, নিশ্চয়ই তারা বুঝতো, মানতো, নিশ্চয়ই সেখানে শুভঙ্করের ফাঁকি আছে। আমার কাছে মনে হয়েছে সেটাও এক ধরনের রাষ্ট্রে যে অর্থনৈতিক সংকট আছে, একটা দীর্ঘমেয়াদী ঝুঁকিতে যাবে, সেখান থেকে জনগণের অর্থ নিয়ে আগে সরকার সেফ সাইডে থাকতে চায়। এবং সরকার এই ব্যবস্থাপনার প্রতি অনাস্থা আছে মানুষের, অর্থ ব্যবস্থাপনার প্রতি। এবং যারা এই আপনার যেটাকে বলা হয় এই বিমার অধীনে থাকবে, তারা মনে করছে না যে তারা কাঙ্ক্ষিত সময় অথবা প্রয়োজনীয় সময় সরকারের কাছ থেকে ওই অল্প পরিমাণে অর্থ পাওয়ার নিশ্চয়তা তারা পাচ্ছে না, যার জন্য তাদের এই প্রকল্পের প্রতি অনীহা রয়েছে। সরকার যদি সত্যিকার অর্থে সেটা করতে চায়, তো নিশ্চয়ই তাদের সাথে আলোচনা করে নিশ্চয়ই একটা সমাধানের পথ তো আসা যায়।
যারা আন্দোলন করছে তারাও নিশ্চয়ই তাদের নিরাপত্তাটা বোঝে, তাদের স্বার্থটাও বোঝে, আচ্ছা তাদের প্রাপ্তিটাও বোঝে, নিশ্চয়ই সেখানে ঘাটতি আছে। আমার বিশ্বাস যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে জায়গা থেকে আন্দোলনটা করছে তাদের স্বার্থেই আন্দোলনটা করছে এবং সেটা ন্যায্য আন্দোলন করছে। নিশ্চয়ই সরকারের যদি কোনো বক্তব্য থাকে সেটা নিয়ে আলোচনা হতে পারে। আরে ভাই, সরকার তো কোনো অংশীজনের সাথে বসতেই চায় না, এ তো এক আজব সরকার। কারো সমস্যা নিয়ে বসতে চায় বলেন? শুধু নির্দেশ দিয়ে আদিষ্ট হয়ে করতে চায়। এদেশ তো সেখানে চলে গিয়েছে। আমি একটু অন্য জায়গায় আসবো। মুক্তিযুদ্ধের কোঠা নিয়ে যে আন্দোলন হচ্ছে বা মুক্তিযুদ্ধের যে কোঠাটা আপনি নির্ধারণ করতে যাচ্ছে সেটা আসলে মুক্তিযুদ্ধের আদর্শেরই পরিপন্থী আমি বলবো। আপনি যদি আমাকে বলতে বলেন, অনেক বর্ষিয়ান মুক্তিযোদ্ধা আছে, তারা স্বেচ্ছায় কিন্তু এই মুক্তিযোদ্ধার আপনার তালিকায় কিন্তু নাম লেখায়নি। তারা অনেকে আছে, স্বেচ্ছায় আছে। এখন ধরেন এই যে আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ, একজনও কিন্তু সিভিলিয়ান না, একজনও সিভিলিয়ান না। আপনি যদি দেখেন আমাদের 25 জন বীরুত্তম, একজন অনলি সিভিলিয়ান, আর 24 জনই কিন্তু সামরিক বা বিভিন্ন বাহিনীর লোক, তারাও কিন্তু এতে নাম নেই। বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধ। আমার কাছে কেন যেন মনে হয় যে আওয়ামী লীগ যে মুক্তিযোদ্ধার চেতনার যে রাজনৈতিক বাণিজ্য করতে গিয়ে এই কোঠা বা ইত্যাদির দিকে তাদের নজর, এখান থেকে আওয়ামী লীগ বা সরকারের বেরিয়ে আসা উচিত। এটা আমার একেবারে আর্নেস্ট রিকোয়েস্ট সরকারের কাছে। আরেকটা জায়গায় একটু যেতে হবে। আপা বলছিলেন, উনি বলেন ভালো, আমার পছন্দের মানুষ, যে 5 বার দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। এর প্রথম 2 বছর আপনাদের সময় হয়েছিল। 2001 সালের 28 জুন প্রথম টিআইবি রিপোর্ট করে। 2001-এর 28 জুন। জাহিদ ভাই, আপনি কিন্তু অনেক তথ্য জানেন, আপনি লিখে রাখেন, আমি বলছি 28 জুন 2001-এর অর্থ বছর ছিল 1999-2000 আওয়ামী লীগের শাসনামল। তারপরের বার 2002 সালে যে রিপোর্ট পেশ করা হয়েছে টিআইবি থেকে, সেটা অর্থ বছর 2000-2001 আওয়ামী লীগের শাসনামল। অর্থাৎ প্রথম 2 বার ওনাদের আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আপারা এসে কিন্তু বলেই যান ঢালাওভাবে। আরেকটা জায়গা আমি একটু বলবো, আপা বলছে খুব ভালোভাবে যে আমরা সবার সাথে বন্ধুত্ব করি। আমরা বলছি সব দিয়ে সবার সাথে বন্ধুত্ব না, আমরা বলছি সব দিয়ে বন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থে বন্ধুত্ব। আপনাদের মতো না যে সব দিয়ে সবার সাথে বন্ধুত্ব, আর আমাদের বন্ধুত্ব হচ্ছে সব দিয়ে বন্ধুত্ব নয়, জাতীয় স্বার্থে বন্ধুত্ব। বিএনপি তাই করেছে, সেই বার্গেনিং করেছে। আমরা 77-এ কিন্তু আপনার ফারাক্কা চুক্তি করেছিলাম, এই গঙ্গা চুক্তি যেটা, সেখানে কিন্তু বার্গেনিং করে যতটুকু মনে পড়ে 34,500 কিউসেক পানি কিন্তু আমরাও এনেছিলাম। এবং ওনাদের সময় কিটা হয় না, ওনাদের ছিল হলো 70,000 যদি আসে 50-50। বঙ্গবন্ধুর সময় বলছি, না 44,000 ছিল। না সেটা তো সার্টেন, সেটা একটা সমঝোতা হতে গেছিল, চুক্তি ওইরকম ভাবে হয়নি। যে চুক্তিটা হতে গেছিল অল্প সময়ের জন্য, তারপর সেটা ভারত সেখান থেকে সরে আসছিল। আমাদেরটা 5 বছর ছিল। যাক, ওই জায়গায় যেতে চাচ্ছিলাম না, অনেক সময় লাগবে। আমরা কিন্তু জাতীয় স্বার্থের ভিত্তিতে বার্গেনিং করেছি। কিন্তু এটা মনে রাখবেন, জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে বন্ধুত্ব রাখাচ্ছে জাতীয় স্বার্থে বার্গেনিং করাটা উত্তম। আমরা তো দেয়নি বিসর্জন, তো কে দেয়? আপনার প্রধানমন্ত্রী বলছে যে আমি ভারতকে যা দিয়েছি ভারত তো জীবনেও ভুলবে না। ভেরি গুড। কিন্তু আপনি কিন্তু এই কথা একবারও বলেননি আমি ভারত থেকে যা এনেছি এ জাতি ভুলবে না। তার মানে আপনি কিছুই আনেননি, আপনি দিয়েছেনই, এখনো দিচ্ছেন। সেখানে আমাদের আপত্তি। বন্ধুত্ব একপাক্ষিক হতে পারে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, স্বার্থ রক্ষা করে আপা বন্ধুত্ব, আমরা সেইটা চাচ্ছি। আর এই যে ভারত চীনের সম্পর্কের কথা যেটা বললেন না জাহিদ ভাই, ভারত চীন এবং ভারত দুটি রাষ্ট্র বাংলাদেশের দুর্বলতার সুযোগ নিচ্ছে। আমি আপনাকে বলি, সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে। সরকারের দুর্বলতার সুযোগ নিচ্ছে বলে আমাদের জাতীয় স্বার্থ বিসর্জিত হচ্ছে। এখানে আমাদের মনোযোগী হওয়া উচিত। এখন মনোযোগী আপনি হবেন কি করে? উনি বলতে পারবেন, আমি বলতে পারবো, কিন্তু দিচ্ছেন তো সরকার। আর যিনি দিচ্ছেন তিনি তো আমলও নিতে চান না আলোচনাগুলি, তিনি শুধু ক্ষমতাটাই চান। যদি আওয়ামী লীগ আজকে রাজনীতিক ট্রাকচ্যুত না হয়ে বার্গেনিং করতো এবং জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় থাকতো, তাহলে জাতি হিসেবে সবাই তো থাকে, সরকারকে সমর্থন দিত জাতীয় স্বার্থে, তাই না? কিন্তু আওয়ামী লীগ যেহেতু, আমি আবারও বলছি, যে জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করার সাহস হারিয়েছে, যে কোনো মূল্যে ক্ষমতায় থাকছে বিদায় আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে। সেটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ক্ষতি। শেখ রবিউল আলম, হাতে সময় নেই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।